পর্ব ৯ রক্তের মূল্য। পেশাজ পুকুরের ভয়ঙ্কর রাতের পর ভোর হল, কিন্তু চারজনের চোখে ঘুম নেই। সারা গ্রামে গুজব ছড়িয়ে গেছে। কেউ বলছে পুকুর সাদা আলোতে জ্বলেছে, কেউ বলছে অজগর দাদুর মৃত্যু ছিল অন্য জগতের প্রতিশোধ। যাই হোক, গ্রামের ভয় বেড়েছে, কিন্তু রাজু, বাপন, মিথুন, ঋষিকেশ এখন জানে সবচেয়ে ভয়ের সত্যটা মাত্র শুরু হয়েছে। ঋষিকেশ ধীরে বললেন, বাসন্তী শান্ত হয়েছে ঠিক, কিন্তু সে বলেছে পাপের ইতিহাস শেষ হয়নি। এখন আমাদের খুঁজে বের করতে হবে আসলে কারা কারা জড়িত ছিল সেই রাতে। পুরনো মৃত্যুর পাপ এখনও এই গ্রামে জীবিত। বাপন চেঁচিয়ে উঠল, কিন্তু দশকের পর দশক আগে ঘটেছিল, কারা আছে সেই সব লোক? ঋষিকেশ চোখের পাতা নামিয়ে বললেন, সবাই নেই, কিন্তু তাদের সন্তান আছে, তাদের পরিবার আছে, আর শাস্তি তাদের রক্তকেই ধরবে। মিথুন উদ্বিগ্ন, মানে এখন গ্রামে যে সবাই বেঁচে আছে তারা বিপদে? রাজু বলল, না, শুধু যারা পাপের উত্তরাধিকার বহন করছে, অর্থাৎ যারা জানত সত্য কিন্তু লুকিয়েছে। ঋষিকেশ গভীর শ্বাস নিলেন। মূলত চারজন মানুষ বাসন্তীকে ডুবিয়ে হত্যা করেছিল, তার মধ্যে একজন তোমার বাবা রাজু। অন্য তিনজন এই গ্রামে বড় পরিবার হিসেবে এখনও সম্মানিত। তাদের পরিবারগুলো আজও ক্ষমতার চূড়ায় আছে। বাপন অবাক হয়ে বলল, তাহলে গ্রামের মাতব্বরদের পরিবার? ঋষিকেশ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এই পাপের উপরেই তাদের সম্মান দাঁড়িয়ে আছে। বাসন্তী সত্য জানলে চারজনের পরিবার কলঙ্কিত হতো, তাই তারা তাকে চুপ করিয়ে দিয়েছিল, স্রেফ অতীত মুছে ফেলার জন্য। পরবর্তী, কিন্তু ঠিক তখনই গ্রামের মসজিদের সামনে লোক জড়ো হতে শুরু করল। কারণ একটি ঘটনা। সবাই কেঁদে উঠছে। একটি পরিবার, গ্রামের প্রভাবশালী বড় বাড়ি, তাদের একমাত্র ছেলে সকালে পুকুরের কাছে মরার অবস্থায় পাওয়া গেছে। শরীর পানিতে নয়, জানাজা ঘরের ছাদের সঙ্গে ঝুলে। ঘটনাটা দেখে সবাই ভাবছে আত্মহত্যা, কিন্তু রাজু, বাপন, মিথুন জানে এটা আত্মহত্যা নয়। কারণ ছেলেটির হাতে লেখা, মা, আমার গলার ভিতরে কেউ ঘুমোতে দিচ্ছে না। গ্রামের শোরগোল বেড়ে গেল। মানুষ দৌড়াচ্ছে, কান্না করছে, ভয়ে চিৎকার করছে। ঋষিকেশ বললেন, এই ছেলেটি সেই চার খুনির পরিবারের এক রক্তের উত্তরাধিকার। বাসন্তীর প্রতিশোধ শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আরেকটি মৃত্যু ঘটবে। মিথুন তীব্র কষ্টে বলল, না, আমরা তো সত্য জানিয়ে দিয়েছি, মা কেন এখনও মানুষের প্রাণ নিচ্ছে? ঋষিকেশ বললেন, কারণ সত্য এখনও প্রকাশ্যে আসেনি। তোমার কাছে সত্য জানা মানে বাঁচা নয়। এই গ্রামের সামনে সত্য দাঁড়াতে হবে, যে রাতের অপরাধ সবাইকে মুখোমুখি হতে হবে। তারা সিদ্ধান্ত নিল সেদিন রাতেই গ্রামের সব মাতব্বর, প্রবীণদের ডেকে খোলাখুলি কথা বলতে হবে। কিন্তু সহজ হবে না, কারণ যাদের অপরাধ রয়েছে তারা সব লুকোবে। সন্ধ্যা নেমে এলো। সবাই গ্রামের বড় মসজিদের মাঠে জড়ো হলো। পুকুরের দিক থেকে আবারও হিম হাওয়া চলছে। মিথুনের গলা শুকিয়ে আছে। রাজু বুক ধরপড় করছে। বাপন কাঁধে কাঠের লাঠি ধরে আছে। ঋষিকেশ ধীরে এগিয়ে চৌধুরী বাড়ির প্রধান, দাস বাড়ির প্রধান এবং তালুকদার বাড়ির প্রধানকে ডাকলেন। তিনজন গম্ভীর মুখে উঠল। চৌধুরী সাহেব ঠান্ডা গলায় বললেন, সত্যি কি বলা দরকার পুরনো মাটির গল্প? মানুষ অযথা ভয় পাবে। ঋষিকেশ বললেন, না বললে মানুষ মরবে, এবং মৃত্যু এখন আর থামবে না। এবার রাজু সামনে এসে দাঁড়াল। তার কণ্ঠ কেঁপে গেল, আমি জানি, আমার বাবাও সেই চারজনের একজন ছিল। আমি লজ্জিত, তাই সত্য লুকোতে আসিনি, সত্য প্রকাশ করতে এসেছি। সারা মাঠ নিস্তব্ধ হয়ে গেল। ঝড়ের মতো ফিসফাস ছড়িয়ে পড়ল। বাপন বলল, বাসন্তীকে ডুবিয়ে মারা হয়েছিল, কারণ সে গর্ভবতী হয়েছিল, আর সেই পাপ লুকোতে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। মাঠে হাহাকার উঠল। তিনজন মাতব্বর দাঁত কামড়ে চিৎকার করলেন, প্রমাণ কোথায়? আমাদের নামে বদনাম করতে এসেছে, আমাদের বাড়ি ধ্বংস করার ষড়যন্ত্র। ঋষিকেশ বললেন, মিথুনকে সামনে আসতে বলো। মিথুন এগোল। সবাই অবাক দেখে তার হাতে জন্ম দাগ। তার মুখ চেনা, সবাই তাকে ছোটবেলা থেকে দেখেছে, সবাই জানে সে অনাথ হয়ে বড় হয়েছে। মিথুন নিচু স্বরে বলল,
আমি বাসন্তীর ছেলে। পুরো গ্রাম স্তব্ধ। এক মুহূর্তের মধ্যে গুজব, কান্না, অবিশ্বাসে মাঠ অস্থির হয়ে উঠল। চৌধুরী সাহেব চিৎকার করলেন, মিথ্যা, অসম্ভব, অর্থহীন নাটক। কিন্তু ঠিক তখনই পুকুরের দিক থেকে সাদা কুয়াশা মাঠে ঢুকে গেল। কেউ কুয়াশার মধ্যেও ছায়ায় দাঁড়িয়ে থাকা অবয়ব দেখতে পেল। শাড়ির ছেঁড়া আঁচল, ঝুলে থাকা চুল, কালো চোখের গর্ত। বাসন্তী। মাঠে নারীদের কান্না, পুরুষদের দৌড়, বাচ্চাদের চিৎকার। কিন্তু মাতব্বর ৩ জন পুকুরের দিকেই দাঁড়িয়ে আছে, ভয় নড়তে পারছে না। বাসন্তীর ছায়া শুধু তাকিয়ে আছে, একটাও শব্দ নেই, কিন্তু তার দৃষ্টি যেন বলছে, সত্য বলো। ঋষিকেশ গর্জে বললেন, আজ যদি তোমরা সত্য স্বীকার না করো, তোমাদের পরিবার শেষ হবে। বাসন্তীর রক্তের সামনে তোমাদের মিথ্যে টিকবে না। ৩ জন কাঁপছে, দাঁত বাজছে, কিন্তু কেউ স্বীকার করছে না। কুয়াশা আরও ঘন হল। বাসন্তীর ছায়া ৩ জন মাতব্বরের দিকে এগোতে লাগল। তার হাতের আঙুল লম্বা হয়ে বরফের মতো ছুঁতে লাগল তাদের কাঁধ। মাঠে সবাই শ্বাস আটকে তাকিয়ে। চৌধুরী সাহেব প্রথমে ভেঙে পড়লেন, হাঁটু গেড়ে বসে চিৎকার করে উঠলেন, আমরা করেছি, আমরা সবাই মিলে বাসন্তীকে মেরেছি, কারণ সে আমাদের ঘর কলঙ্কিত করেছিল। তার সন্তান বেঁচে থাকলে সত্য প্রকাশ পেত, তাই তাকে মারতে হয়েছিল। আরেকজন মাথা ধরে কাঁদতে লাগল, আমি তাকে টেনে ধরে পুকুরে নামিয়েছিলাম, তার চিৎকার আজও কানে বাজে। তৃতীয় জন বলল, আমরা পাপ করেছি, ক্ষমা চাই, ক্ষমা চাই মা। গ্রামের সবাই কান্নায় ভেঙে পড়ল। বাসন্তী ধীরে ধীরে মিথুনের দিকে তাকালো। তার চোখের কালো গর্তে প্রথমবারের মতো আলো ফুটে উঠল। সত্য প্রকাশ পেল। তার শরীর ভেঙে যেতে লাগল ধোঁয়ার মতো, কিন্তু মিলিয়ে যেতে যেতেও সে বলল, এখনও এক কাজ বাকি। তারপর সে অদৃশ্য হয়ে গেল। অন্ধকার আবার শান্ত হয়ে গেল, কিন্তু ৪ জন বুঝতে পারল শেষ পর্ব এখনও বাকি। সবচেয়ে বড় রহস্য বাসন্তীর মৃত্যু নয়, তার মৃত্যুর পর কে সন্তানকে লুকিয়ে বাঁচিয়েছিল এবং কেন।